কেন্দ্রে চলে আসবে। তার মানে আমার পরমাণুর মধ্যেও এমনটা হওয়া সম্ভব, কারণ বিজ্ঞানী রাদারফোর্ড আমার পরমাণুর মধ্যে ইলেকট্রনের শক্তি শোষণ হবে কি বিকিরণ হবে কোনো কথা কি বলছে? বলেনি। তাহলে যেহেতু কোনো কথা বলেনি, ম্যাক্সওয়েল বলতেছে যে কি, যে আপনার পরমাণু মডেলের মধ্যে এমনটা হওয়া সম্ভব, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যখন ঘুরতে থাকবে, ইলেকট্রন কি করবে? শক্তি বিকিরণ করতে করতে একটা সময় কোথায় চলে আসবে? কেন্দ্রে পতিত হয়ে যাবে। তার মানে কেন্দ্রে পতিত হওয়া মানে কি, ইলেকট্রনের শক্তি কি হয়ে গেল? নিঃশেষ হয়ে গেল। ইলেকট্রনের শক্তি যদি নিঃশেষ হয়, তাহলে পরমাণুর কি আর অস্তিত্ব থাকবে স্যার? থাকবে না, কারণ ইলেকট্রন আমরা জানি কি, পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। ইলেকট্রনের শক্তি হারিয়ে গেছে, ইলেকট্রন নিঃশেষ হয়ে গেছে, তাহলে পরমাণুর কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। কিন্তু আসলে কি এমনটা হচ্ছে কখনো? কখনোই এমনটা হয় না। ইলেকট্রন কখনো বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কখনো কেন্দ্রেও আসে না, শক্তিও সে এভাবে করে বিকিরণ করে না। তাহলে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে একটা কি দেখা যাচ্ছে? কিঞ্চিত একটা সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? ম্যাক্সওয়েল কখনো বলেনি যে আপনার মডেলের মধ্যে এমনটা হওয়া সম্ভব বা আপনার মডেলে এরকম ভুল, এরকম সরাসরি বলে নাই। তিনি বলছে কি, আমার তথ্যানুসারে আমি যে পরীক্ষা নিরীক্ষা করছি, সেই পরীক্ষা নিরীক্ষা অনুসারে এরকম হতে পারে। ইলেকট্রনে কি করতে পারে, আপনার ইলেকট্রনটা যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত এবং বৃত্তাকার পথে ঘুরতেছে, সেও কি করবে? অনবরত শক্তি বিকিরণ করতে করতে কেন্দ্রে চলে আসবে, তাই কি না? এখন বিজ্ঞানী রাদারফোর্ড এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে, যেহেতু তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি, তাই এটা ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক একটা ত্রুটি বা সীমাবদ্ধতা হিসেবে পরিচিত। ক্লিয়ার স্যার? বুঝতে পারলাম? কোনো অসুবিধা? দেখি আবার ম্যাক্সওয়েলের তত্ত্বের ব্যাখ্যার মধ্যে পূর্বাসন দিতে নির্বাচনের জায়গায় কেয়ারফুল। ঠিক আছে, এটা হাসির কথা না, এটা কিন্তু সত্য সত্য হয়। ক্লাসের মধ্যে স্যার যেরকম বলছি, এরকম পরীক্ষার হলের মধ্যে এরকম লিখে দিয়ে আসছে। আমি খাতা কাটছি বলেই এরকম বলছি। আমার প্রিভিয়াস কলেজের মধ্যে এরকম, আমি তাদেরকে বোঝানোর জন্য কি যেন একটা কথা বলছিলাম, এটা একটা বলছিলাম, আরেকটা কথা বলছি, সুন্দর করে ও ঘরের মধ্যে পরীক্ষার খাতার মধ্যে এটা লিখে দিয়ে আসছে। ভাগ্যিস সেটা কি হয় না, সেটা ক্লাস টেস্টের খাতা ছিল, এটা ফাইনালের বা হচ্ছে কি প্রি টেস্ট বা অন্যান্য এক্সাম হয়নি। ও যদি ওরকম হতো তাহলে তো স্যারের মানি চলে যাবে। স্যার বুঝতে পারলাম বিষয়টা? কোন অসুবিধা? তাহলে এটা গেল কি আমাদের রাদারফোর্ডের সীমাবদ্ধতা। ক্লিয়ার? আমরা কি পরবর্তী টপিকে যেতে পারি স্যার? ওকে, আসুন। দেখেন স্যার, বোর পরমাণু মডেল। আচ্ছা, আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা আমরা পেলাম। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলটা আবিষ্কার হয় কত সালে? 1911 সালে। কত সালে? 1911 সালে। তার ঠিক 2 বছর পর মানে 1913 সালে বিজ্ঞানী বোর কি করে, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো, তার মধ্যে 3টা মেজর সীমাবদ্ধতা কি? কক্ষপথের আকার, তারপর হচ্ছে কি বর্ণালী, এবং 3 নাম্বার হচ্ছে কি ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। ঠিক আছে, কি কি বললাম? কক্ষপথের আকার, বর্ণালী সম্পর্কিত ধারণা এবং ম্যাক্সওয়েলের ত্রুটি যেটা আছে বা ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক যে ত্রুটি, এই 3টা মেজর সীমাবদ্ধতাকে দূর করার জন্য বিজ্ঞানী বোর কি করে 1913 সালে তার পরমাণু মডেলটা আবিষ্কার করে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলা হয় বোর পরমাণু মডেলের আবিষ্কারের মূল কারণটা কি, তাহলে কি বলবো? রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টি সীমাবদ্ধতা, কক্ষপথের আকার সম্পর্কিত সীমাবদ্ধতা, বর্ণালী সম্পর্কিত সীমাবদ্ধতা এবং ম্যাক্সওয়েলের তথ্যভিত্তিক সীমাবদ্ধতা দূরকরণের জন্য বোর পরমাণু মডেলটি কি হয়? আবিষ্কৃত হয়। মনে রাখবে স্যার, এটা কিন্তু বহুপদী সমাপ্তি সূচকের মধ্যে দিতে পারে। ওকে, আচ্ছা আসি তাহলে। এখন বিজ্ঞানীর বোর পরমাণু মডেলের মধ্যে কি বলা হচ্ছে?
আগে স্যার আমরা একটু লিখে নিই। তিনি তিনটা ধারণা দেন। একটা প্রথমটা হচ্ছে কি শক্তি স্তর সম্পর্কিত ধারণা বা কক্ষপথের ধারণা। স্যার একটু নেবেন তারপর বলছি। তাহলে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের মধ্যে বলা হচ্ছে কি তিনি বলল কি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরবে। তিনি কিন্তু বোরের রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে কোনো রকম দ্বিমত পোষণ করে না। তার মডেলের জাস্ট কিছু সীমাবদ্ধতাকে কি করতে চাইছে সংশোধন করতে চাই। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে আমরা পড়ছি কি পরমাণুর কেন্দ্রকে কি বলা হয় নিউক্লিয়াস বলা হয় এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। কিন্তু কিভাবে ঘুরে বা কক্ষপথের আকার কেমন হবে সেটা সম্পর্কে কোনো ধারণা দেয়নি। এই জন্য বিজ্ঞানী বোর বলল কি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো সর্বদা কি থাকবে কিছু নির্দিষ্ট শক্তির বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকবে। কি বললাম কিছু নির্দিষ্ট শক্তির বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। তাহলে একটা জিনিস খেয়াল করেন এখানের মধ্যে দুইটা জিনিস পয়েন্ট আউট করার মতো, একটা হচ্ছে নির্দিষ্ট শক্তির আরেকটা কি বৃত্তাকার কক্ষপথ। তার মানে তিনি বলে দিল যে কি কক্ষপথের আকার কেমন হবে স্যার বৃত্তাকার হবে। ক্লিয়ার? আচ্ছা এবার এই কক্ষপথগুলোকে বা এই বৃত্তাকার পথগুলোকে কি বলা হচ্ছে স্যার কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে কি তোমার স্থির কক্ষপথ বা অনুমোদিত কক্ষপথ, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। ঠিক আছে, যা ইচ্ছা তা না মানে এগুলোর মধ্যেই বলতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কি ইত্যাদি নামে অভিহিত করা হয়। এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কি হতে পারে 1 2 3 4 ইত্যাদি হতে পারে। ওকে, এখন বলা হচ্ছে কি একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালে ইলেকট্রন কোন রকম শক্তির শোষণও করবে না বিকিরণও করবে না। তাহলে একটা জিনিস খেয়াল করে ম্যাক্সওয়েল সাহেব রাদারফোর্ডের পরমাণু মডেলে সীমাবদ্ধতা কেন তুলল? কারণ তার মডেলে শক্তি বিকিরণ শোষণ সম্পর্কিত কোনো কথাই উল্লেখ করা হয়নি। ঠিক আছে, এখন বিজ্ঞানী বোর বলে দিচ্ছে কি একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রনটা ঘুরতে থাকবে বা ইলেকট্রনটা যখন অবস্থান করবে সে কোনো শক্তি শোষণও করবে না বিকিরণও করবে না। তাহলে এখন তিনি স্পেসিফিক ভাবে বলেই দিচ্ছে যে কি আমার ইলেকট্রনের শক্তি শোষণ হবে না বিকিরণ হবে না। তাহলে ম্যাক্সওয়েল সাহেব কি আর কোনো ধরনের সীমাবদ্ধতা তুলতে পারবে? কারণ তার কথা ছিল কি যদিও বা এমনটা হতো বৃত্তাকার পথে পরিভ্রমণ করতো তাহলে ইলেকট্রন শোষণ বা বিকিরণ করতে পারতো, কিন্তু তিনি বলে দিল যে কি ইলেকট্রন শোষণও করবে না শক্তি বিকিরণও করবে না। একদম সিম্পল বিষয়। আমি যদি আমার বাসার মধ্যে থাকি নিজের বাসার মধ্যে থাকি আমি কি এক্সট্রা করে কোনো ধরনের অ্যাটিকেটস ম্যানার ফলো করব? আমার বাসার মধ্যে আমি লাফাই ছাপাই সাঁতার কাটি জিম যেটা ইচ্ছে সেটা করি, কেউ আমাকে কোনো কিছু বলবে? কিন্তু অন্যের বাসার মধ্যে গেলে তখন কি হবে মানে কোন একটা আত্মীয় বাসায় গেলে খুব ভদ্র নম্র শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হয়ে থাকতে হবে। ঠিক আছে, কারণ ওইটা হচ্ছে কি অন্য আরেকজন বাসা। এখন যদিও বন্ধুর বাসায় যায় তখন দেখা যাবে কি দুষ্টামের বাচ্চাটা আরো দ্বিগুণ করে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু নিজের বাসায় কিন্তু এরকম কোনো কিছু হচ্ছে। তাহলে ইলেকট্রন গুলো যখন নিজ কক্ষপথে থাকবে বা একটা নির্দিষ্ট শক্তি স্তর ঘূর্ণায়মান থাকবে সেই শক্তি শোষণও করবে না। ক্লিয়ার? তাহলে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটিও দূর হয়ে গেল, কক্ষপথের আকার সম্পর্কিত ত্রুটিও কি হয়ে গেল দূর হয়ে গেল। ক্লিয়ার এতটুকু স্যার? এর পরবর্তীতে বিজ্ঞানী বোর বললো যে কি স্যার শক্তি শোষণ বিকিরণ করে না বলতে কারণ প্রত্যেকটা শক্তি স্তরে থাকার জন্য ইলেকট্রন গুলোকে একটা নির্দিষ্ট শক্তি অর্জন করতে হয়। এই যে আমি ওখানের মধ্যে বললাম নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, তার মানে কক্ষপথ গুলোর মধ্যে থাকতে হলে ইলেকট্রনকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করে থাকতে হবে। আমি যদি একটা বাসা ভাড়া নিই তাহলে বাসা ভাড়া নিতে হলে সেখানের মধ্যে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হবে, প্রতি মাসে 10,000 টাকা বা প্রতি মাসে 5,000 টাকা। এখন আমি যখন ওই বাসাটার মধ্যে থাকছি আমি কি 5,000 টাকা থেকে এক্সট্রা দিব কখনো জমিদারকে নাকি 5,000 টাকা থেকে কম দিব? বরাবর 5,000 টাকা দিব।
তাহলে ইলেকট্রনগুলো তার কক্ষপথে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির দরকার হয়। ওই শক্তির কমও দরকার হয় না, বেশিও দরকার হয় না। তাহলে সে যখন ওই শক্তির স্তরে থাকবে তাহলে সে কোন রকম শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না, কারণ সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করে নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। ওকে, হ্যাঁ, ইন দ্যাট কেস যদি আমার থেকে কি করতে হয়, ইলেকট্রনকে যদি বা উচ্চ শক্তির স্তরে যেতে হয়, মানে তার তুলনায় আরো ভালো কোনো ঘরে থাকতে ইচ্ছে করে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমার থেকে ভাড়া বেশি দিতে হবে। তাহলে ইলেকট্রনকে কি করতে হবে, উচ্চতর কক্ষপথে যেতে গেলে উচ্চতর কক্ষপথের শক্তিও বেশি, তাহলে সেই ক্ষেত্রে শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে বা গ্রহণ করতে হবে। আবার যদি বা তার তুলনায় যদি নিম্ন শক্তির স্তরে যায়, তাহলে নিম্ন শক্তির স্তরের শক্তি কম, তাহলে সে যে অবস্থানে আছে সেখান থেকে নিচে যেতে গেলে কি করতে হবে, শক্তি বিকিরণ করতে হবে, কারণ অতটুকু পরিমাণ এনার্জি তার দরকার নেই, সে অল্প পরিমাণ শক্তি দিয়েই সেখানের মধ্যে ঘুরতে পারে। বুঝতে পারলাম স্যার? আচ্ছা, আসি স্যার। তারপরে এরপরে কি বলা হচ্ছে, কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগের ধারণার মধ্যে কি বলছে, তিনি বলতেছে কি, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক হয়। অর্থাৎ mvr h/2π। এখানের মধ্যে স্যার কি বলা হচ্ছে, m হলো ইলেকট্রনের ভর, কত বসাবো স্যার, 9.11 into 10⁻31 kg। তারপরে v হচ্ছে কি ইলেকট্রনের সরলরৈখিক বেগ, তারপর r হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ, এরপর h হলো কি স্যার প্লাঙ্কের ধ্রুবক, কিছু বাকি আছে কি স্যার, ও n হচ্ছে কক্ষপথের সংখ্যা। স্যার প্লাঙ্কের ধ্রুবকের মান কত, 6.626 ইনটু কত, 10⁻⁴ একক কি জুল, মাথা ফাটাই ফেলবো, জুল সেকেন্ড কত, 6.626 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। ওকে স্যার, তাহলে তিনি বলতো যে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে, mh/2π এর সমান হবে। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, এখন এই কৌণিক ভরবেগ বিষয়টা কি, আমি একদম শর্টে বলতেছি। কৌণিক ভরবেগ যদি আমি বলি, নরমালি ভরবেগ মানে কি স্যার, ভর এবং বেগের গুণফল, বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলছি, ভরবেগ বলছি। তাহলে আমরা এতদিন ধরে যে ভরবেগটা পড়ে আসছি স্যার, সেই ভরবেগটা কিসের ভিত্তিতে পড়ছি, বস্তুটা কি কোন পথে গতিশীল ছিল, সরল রৈখিক পথে। তার মানে আমরা যেটা পড়ে আসছি সেটা মূলত কি সরল রৈখিক ভরবেগ, সেটা মূলত কি সরল রৈখিক ভরবেগ। এখন আমরা পড়ছি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কেবলমাত্র বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য হয়। কৌণিক ভরবেগ কেবলমাত্র কার জন্য হবে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্যই হবে। এখন এখানে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে ঘুরছে না, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি, কৌণিক ভরবেগ বলতে পারি। ঠিক আছে, এখন স্যার আপনাদের অনেকে বলতে পারেন যে কি স্যার কৌণিক ভরবেগ মানে কি, তাহলে vr টা কি তাহলে কৌণিক বেগ, আমি যদি বা বস্তুর ভর ইলেকট্রনের ভর যদি m ধরি vr কে, তাহলে স্যার কৌণিক বেগ বলতে পারবো। কৌণিক বেগ কি স্যার, কৌণিক বেগ কি বলেন, বলেন
আমি স্যার বলছি স্যারের সামনে ভুল হোক কোনো অসুবিধা নাই, পরীক্ষা হলে ভুল করেন না। নির্দিষ্ট ব্যাসার্ধে ফর নির্দিষ্ট ব্যাসার্ধে বলে বলে আটকে যাচ্ছে। এটা পুরাতন দিনের সিকিম প্লেয়ার গুলো কিছুক্ষণ বলার পর কি হবে স্যার জানি না। আচ্ছা আমরা এত ডিটেইলসে না যাই, এটা ফিজিক্সের মধ্যে আপনারা নিউটনি বলবিদ্যাতে পড়বেন। আমরা নরমালি জানি কৌণিক বেগকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ওমেগা দ্বারা। কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ওমেগা। আরো যদি বা আমি একদম যদি বা শর্টে যদি বলি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু, তাহলে কৌণিক বেগকে আমরা বেগকে আমরা বলছি ওমেগা। কৌণিক বেগ ওমেগা কত কত হবে? v বাই সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি ওমেগা ইকুয়াল টু যদি v বাই r হয় তাহলে এর কাছাকাছি হয় তবে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান v বাই বস্তুর বেগকে আমরা কি বলে থাকি? অ্যাম্পিয়ার। মিলল না, তাহলে কি হচ্ছে? আসলে কৌণিক ভরবেগ এটা। কৌণিক ভরবেগ হচ্ছে কৌণিক ভরবেগ হলো মূলত জড়তার ভ্রামক গুণ কৌণিক। কি বলা হচ্ছে? কৌণিক ভরবেগ বলতে কি বোঝানো হচ্ছে? মূলত জড়তার ভ্রামক ইনটু কি কৌণিক বেগ। আপাতত কৌণিক বেগ বুঝছি স্যার, কোনো অসুবিধা আছে কৌণিক বেগে? আচ্ছা ম্যাম কিছু বলবেন? কিছু বলবি? আর জড়তার ভ্রামক এখনো তো বলি নাই, কৌণিক বেগ পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা বল। আচ্ছা আসি জড়তার ভ্রামক। দেখেন জড়তার ভ্রামক কি? আমরা জানি কি ভর কেন্দ্র কাকে বলে স্যার? ভর কেন্দ্র বলতে জানি ভর কেন্দ্র হচ্ছে বস্তুর এমন একটা বিন্দু যে বিন্দুতে সকল ভর কি থাকে? কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি বা নরমালি বলি, সাপোজ দেখেন আমি এই কলমটাকে কখনো কি করতে পারবো না, আমার আঙ্গুলের মধ্যে এভাবে করে স্থির করতে পারবো? কখনোই পারবো না। কি হলো? স্থির হলো। ঠিক আছে, তাহলে প্রথম দিকে এভাবে রাখছি তাও পড়ে যাচ্ছে, এদিকে রাখছি তাও পড়ে যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে সেটা কি হয়ে যাচ্ছে? স্থির হয়ে যাচ্ছে। এটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল। তার মানে এতক্ষণ ধরে হয়নি কেন? তার মানে বস্তুর এই পয়েন্টের মধ্যে সকল ধরনের ভর কি আছে? কেন্দ্রীভূত আছে। সকল ভর কি আছে? কেন্দ্রীভূত। তার মানে আমি যদি ওই বিন্দুর মধ্যে যদি আমি ধরতে পারি বা ওই বিন্দুটাকে যদি স্থির করতে পারি, বস্তুটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু থাকে, যে বিন্দুর মধ্যে বস্তুর সকল ভর কি থাকবে? কেন্দ্রীভূত। ওই বিন্দুটাকে আমরা কি বলছি? ভর কেন্দ্র বলছি। ওই বিন্দুটাকে কি বলছি? ভর কেন্দ্র। এতটুকু ক্লিয়ার? এবার বস্তুটা যখন কোন একটা অক্ষের চারপাশে ঘূর্ণায়মান থাকবে, বস্তুটা যখন কি করবে? কোন একটা অক্ষের চারপাশে ঘূর্ণায়মান থাকবে, অক্ষ এবং তার ভর কেন্দ্রের মধ্যে একটা কি হয়? আকর্ষণ কাজ করে। অক্ষ এবং ভর কেন্দ্রের মধ্যে একটা কি করে? আকর্ষণ কাজ করে। এখন আমি ধরলাম যে কি বস্তুর ভর হচ্ছে 1, বস্তুর ভর কত? 1, এবং বস্তুর ভর কেন্দ্র থেকে নিয়ে অক্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে 8। বস্তুর ভর কেন্দ্র থেকে অক্ষ পর্যন্ত দূরত্ব কত? যে অক্ষের চারপাশে সে ঘূর্ণায়মান, সে অক্ষ পর্যন্ত দূরত্ব কত স্যার? 8। তাহলে এখন জড়তার ভ্রামক বলতেছে কি? জড়তার ভ্রামক কত হবে? বস্তুর ভর এবং অক্ষ হতে তার ভর কেন্দ্রের দূরত্বের বর্গের গুণফলকে আমরা কি বলছি? জড়তার ভ্রামক বলছি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? কি বললাম? বস্তুর একটা কি থাকবে? ভর কেন্দ্র থাকবে। সেই বস্তুটা যখন কোন একটা অক্ষের চারপাশে ঘুরবে, অক্ষ এবং তার ভর কেন্দ্রের মধ্যে একটা কি কাজ করবে? আকর্ষণ কাজ করবে। এখন বস্তুর ভর এবং তার ভর কেন্দ্র থেকে ওই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলকে আমরা কি বলবো? জড়তার ভ্রামক। বুঝতে পারলাম স্যার? ক্লিয়ার? কোন অসুবিধা? আবার কোনটা বলতাম বাবা? জড়তার ভ্রামক। এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখবো কি বস্তুর ভর
এবং হচ্ছে কি ওই বস্তুর ভর কেন্দ্র থেকে অক্ষের যে দূরত্ব হবে সেই দূরত্বের বর্গ নাও এবং দূরত্বের রাশিকে গুণ করো, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি জড়তার ভ্রামক। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন এই জড়তার ভ্রামকের সাথে বস্তুর কি গুণ করো? কণিক বেগ। কণিক বেগ কত স্যার? v/r। ঠিক আছে, গুণ করলাম। এখন দেখো স্যার আর আর কাছাকাছি চলে যায়, তাহলে এটা কি বুঝতে পারলাম? এই সূত্র থেকে মূলত বুঝছি স্যার? ক্লিয়ার? প্রতিপাদন করে দেখো। আরে না 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 বাবা, আমি জাস্ট এখানের মধ্যে অনেকের কনফিউশন হয়, মানে তোমাদেরকে প্রশ্নের মধ্যে এটা থেকে অনেকগুলো ম্যাথ আসবে, যেমন হচ্ছে কি বস্তুর ভর মানে ইলেকট্রনের গতিবেগ বের করো, সরলরৈখিক গতিবেগ বের করো, কণিক বেগ বের করো, কণিক ভরবেগ বের করো, ব্যাসার্ধ বের করো, কক্ষপথের সংখ্যা বের করো। তাহলে ওখানের মধ্যে অনেকেই যখন আমরা প্রশ্নটা করি কণিক বেগ কত হবে, তারা কণিক বেগ সমান কি লিখে দেয়? v/r এর মান বের করে। আসলে কণিক বেগ v/r না, কণিক বেগ কি v/r। এখন যখন বলা হয় যে এই কণিক বেগ v/r, তাহলে তখন বলে কি স্যার তাহলে এটা আর এটা তো মিলে না, মিলতেছে না। আমাদের এখন কথা হচ্ছে কি, তখন প্রশ্ন আসে যে কি স্যার আমি যদি বা কণিক বেগের সাথে ভর গুণ করে দিই তাহলে কি আসে? mv/r আসে, কিন্তু এটার মধ্যে তো বলেছে কি mvr। ঠিক আছে, এটা আসলে mvr টা আসে করতে কে ক্লিয়ার? এই কনফিউশনটা দূর করার জন্য এতগুলো বললাম। বুঝছি? স্যার কণিক বেগ বের করতে বললে এর সমান কণিক বেগ বের করতে বললে, কণিক বেগ বের করতে বললে তোমার থেকে আগে কি বের করতে হবে? v এর মান বের করতে হবে, আলাদা করে কিসের মান বের করতে হবে? r এর মান বের করতে হবে। দেন v/r করে দাও, কি চলে আসবে? কণিক বেগ চলে আসবে। ক্লিয়ার? বুঝছি? এই যে লাস্ট বলছে ম্যাম, হ্যালো, বুঝতে পারছি? কোনো অসুবিধা? কোনো অসুবিধা স্যার? কোনটা বাবা, কোনটা সমস্যা? কণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করে, এটা w না, এটাকে বলা হয় ওমেগা। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? ওমেগা। গ্রিক লেটারের সর্বশেষ অক্ষরের নাম ওমেগা। ওকে, সবথেকে শেষ অক্ষরের নাম হচ্ছে ওমেগা। পারবো? কোনো সমস্যা? ওকে স্যার, দেখছিস কেমিস্ট্রি স্যার ফিজিক্স পড়াইতে পারে। তাহলে স্যার বুঝলো? স্যার মুছে দিচ্ছি। এই জড়তার ভ্রামক, কণিক ভরবেগ, এগুলো ফিজিক্সের নিউটনীয় বলবিদ্যায় আরো ডিটেইলসে পড়ানো হবে। আমি জাস্ট আমার সূত্র এটা প্রমাণের জন্য ছোট্ট করে একটা অংশ পড়াচ্ছি। কি তুলা ছিল ওর পেছনে? আচ্ছা, তুলে নেই, সমস্যা। আগে তুলে নেন স্যার। h mu আর hc/λ তরঙ্গ দৈর্ঘ্য, এটা মুছি স্যার। ওকে স্যার, এখন আসি। তাহলে দেখেন কক্ষপথের ধারণার মধ্যে আমরা বললাম যে কি ইলেকট্রনগুলো যখন একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে সে কোনো রকম শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে। বাট
সে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করবে শোষণ করবে। দেখেন কি বললাম, নিম্ন থেকে যখন উচ্চতে যাবে নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করবে শোষণ করবে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে শক্তি কি করবে স্যার বিকিরণ করবে। এখন এই যে শোষিত এবং বিকিরিত শক্তি মূলত কি আকারে শোষিত বিকিরিত হয়, আলোক শক্তি আকারে। কি আকারে আলোক শক্তি আকারে। এখন আলোক শক্তির একটা কি থাকবে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, আলোক শক্তির একটা কি থাকবে কম্পাঙ্ক থাকবে, থাকবে কিনা কেন কেন থাকবে আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক থাকবে মানলাম, কেন থাকবে বলে না কেন থাকবে আরে না রে বাবা একদম সহজ আছে কেন থাকবে আলোক শক্তি কি আলোক শক্তি কি এক প্রকার তরঙ্গ, আলোক শক্তি কি এক প্রকার তরঙ্গ, যেহেতু সে একটা তরঙ্গ তাহলে তার কি থাকবে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে কম্পাঙ্ক থাকবে, সিম্পল বিষয়। ঠিক আছে, তাহলে কি বললাম সে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে সেগুলো মূলত কি আকারে শোষিত বিকিরিত হবে আলোক শক্তি আকারে। এখন এই আলোক শক্তির একটা কি আছে কম্পাঙ্ক আছে, তাহলে বলা হচ্ছে কি আমার শোষিত বা বিকিরিত শক্তি কি হবে h নিউ হবে, কত হবে h নিউ। এখানে আমাদের নিউ এটাকে কি বলা হচ্ছে এই যে রাশিটাকে আমরা বলে থাকি নিউ, ঠিক আছে এটাকে আমরা কি বলছি নিউ। ফিজিক্স এর মধ্যে আমরা কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করছি f দ্বারা, কিন্তু কেমিস্ট্রির মধ্যে আমরা নিউ দ্বারা প্রকাশ করব, দুটোই সেম। ওকে, তাহলে নিউ সমান আমরা f সমান কি পড়ছিলাম v বাই ল্যামডা না, f সমান কি পড়ছি v বাই ল্যামডা, কিন্তু এখানের মধ্যে কার বেগের কথা বলা হবে আলোর বেগ, কেন শোষিত বা বিকিরিত শক্তি এক প্রকার কি আলোক শক্তি, তাহলে এই ক্ষেত্রে v টা কার বেগ বুঝবে আলোর বেগ, তাহলে আলোর বেগটা আমরা কি দ্বারা প্রকাশ করি c দ্বারা প্রকাশ করি। এটার মান কত স্যার 3 into 10 to the power 8 and s inverse 1। ওকে, তাহলে আমরা ওখান থেকে যদি সূত্র বসাই নিউ সমান কি বসাতে পারি c বাই ল্যামডা, তাহলে ড্যাডি সমান কত আসে hc বাই ল্যামডা। এবং আরেকটা সূত্র বলা যায় কি ড্যাডি সমান e2 e1, উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস কি নিম্ন শক্তি স্তরের শক্তি। বারবার বলে দিচ্ছি পরীক্ষার মধ্যে কোনো রকম ভুল করবেন না, E2 মানে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, E1 মানে প্রথম শক্তি স্তরের শক্তি নয়। E2 মানে কি উচ্চ শক্তি স্তরের শক্তি, E1 কি নিম্ন শক্তি স্তরের শক্তি। ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার হলের মধ্যে E2 মানে কি লিখে দেয় দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, E1 প্রথম শক্তি স্তরের শক্তি লিখে দেয়। ভুল হবে আপনাদের? ওকে, এখন এখান থেকে বলতেই পারেন স্যার বর্ণালী কেমনে আসলো, আপনি তো বর্ণালীর কথা বলতেছেন। এখানের মধ্যে বলা হচ্ছে কি এই যে শোষিত বা বিকিরিত শক্তি এটা কি এক প্রকার আলোক শক্তি না, এই আলোক শক্তিকে যদি প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়, কিসের মধ্যে দিয়ে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করানো হলে তবে সেটা বিভিন্ন বর্ণের একটা সমাবেশ দেয়, অনেকটা কিসের মতো রংধনুর মতো। রংধনুর মধ্যে যে কোনো 7টা বর্ণের সমাবেশ থাকে, প্রিজমের মধ্যে দিয়ে এই আলোটাকে প্রবেশ করালে সেটা কি করে বিভিন্ন বর্ণের কিছু আলো সমাবেশ দেয়। এই আলোর সমাবেশটাকে আমরা কি বলছি বর্ণালী বলছি। এটা আমরা কি বলছি বর্ণালী। শোষিত শক্তির জন্য যদি এই বর্ণালীর সৃষ্টি হয় তাহলে কি বলবো শোষণ বর্ণালী, আর বিকিরিত শক্তির জন্য বর্ণালীর সৃষ্টি হলে কি বলবো বিকিরণ। থাকবে ক্লিয়ার তো? মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই? সত্যি এই লাস্ট বেঞ্চের মধ্যে চুপ করে আছে, লেজ বেরিয়েছে মামনি, মানে পড়াটার লেজ স্টেজ কোনো কিছু বেরিয়ে আছে কিনা আছে, হ্যাঁ নাকি না? এই যেমন করে তোরা কথা বলিস মনে যদি তোদেরকে বাসার মধ্যে খেতে পড়তে দেয় না, গলা দিয়ে শব্দ বাইরে না। ওকে স্যার, তাহলে আমাদের বোর পরমাণু মডেল সমাপ্ত। আমরা নেক্সট দিন এই সূত্র এবং এই দুটো সূত্র থেকে কি করব, ঠিক আছে? কেমিস্ট্রির মধ্যে ইন্টারের কেমিস্ট্রি শুধুমাত্র ম্যাথ, এখানে আমাদের থিওরি পড়ে।
আচ্ছা, আর যাবো স্যার আজকে? হ্যাঁ হ্যাঁ নাকি না? মেজরিটি শুড বি গ্রান্টেড। হ্যাঁ স্যার, হ্যাঁ সম্ভাবনা তো বেশি। আচ্ছা, বেশি কিছু করবো না, ছোট্টখাট্ট একটা পড়া করবো। সেটা হচ্ছে কি বোর মডেলের সীমাবদ্ধতা। ছোট্ট জিনিস, সেই চারটা ব্যবহার করে শেষ আছে। আমি খুব দ্রুত শেষ করেন। শেষ। আচ্ছা স্যার দেখেন, বোর পরমাণু মডেলের মধ্যে বলছে কি যে আমাদের এই বোর পরমাণু মডেল কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, কয় ইলেকট্রন বিশিষ্ট? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। কেবলমাত্র কার বর্ণালী ব্যাখ্যা করতে পারে? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন। যেমন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টা? একটা। হিলিয়াম প্লাসের মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? একটা। কেন? তার মধ্যে দুইটা থাকে, হিলিয়াম প্লাস যখন বলবো একটা অপসারণ হয়ে গেছে, তাহলে একটা। লিথিয়ামের কয়টা ইলেকট্রন? তিনটা। 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন অপসারণ করে ফেলেছে, তাহলে কয়টা আছে? একটা। তাহলে এরকম এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের কি করতে পারবে? বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু অন্যদের বর্ণালীটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। শুধুমাত্র হাইড্রোজেন না, এটা মূলত হচ্ছে কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, অন্যটা পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসি 2 নম্বরের মধ্যে বলা হচ্ছে কি কক্ষপথের কি পাওয়া যায় না? ত্রিমাত্রিক কোনো ধারণা পাওয়া যায় না। বোর মডেলের মধ্যে বলা হয়েছে কি কক্ষপথের আকৃতি কেমন হবে? দ্বিমাত্রিক হবে, বৃত্তাকার। বৃত্তাকার বস্তুই মানে কি দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক কোনো ধারণা আমরা পাচ্ছি না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে অবস্থান এবং ভরবেগ যুগপথভাবে নির্ণয় করা সম্ভব নয়। এটা কি হচ্ছে? বিজ্ঞানী হাইজেনবার্গ বলতেছে কি যে কোনো একটা বস্তুর কি করা যাবে না, তোমার অবস্থান এবং ভরবেগ একই সময় তুমি নির্ণয় করতে পারবে। ঠিক আছে? যেমন আমি যদিও ফ্যানের কথা বলি, আমাদের ফ্যানগুলোর প্রত্যেকটার কয়টা পাখা থাকে? 3টা পাখা থাকে। এখন তুমি নাম্বার দিয়ে দাও, 1 2 3 করে তিনটার মধ্যে কি করে দিছো? নাম্বার দিয়ে দিছো। এখন ওখানের মধ্যে দেখো, তুমি যখন ফ্যানটা যখন চলতেছে, তুমি হয়তো স্পিডোমিটার দিয়ে কি করতে পারবা? ফ্যানের পাখাগুলোর বেগ নির্ণয় করতে পারবা। ঠিক আছে? কিন্তু আমি যদিও বলি 1 নাম্বার পাখার অবস্থান কোথায়, বলতে পারবা এই মুহূর্তে? বলা যাবে না। আমি পাখাগুলোর ভর জানি, স্পিডোমিটার দিয়ে বেগ মাপতে পারবো, তাহলে আমি ভরবেগ নির্ণয় করতে পারতেছি। অবস্থান নির্ণয় করা সম্ভব না। আচ্ছা, তুমি বলো যে কি স্যার অবস্থান আমি নির্ণয় করতে পারবো, ফ্যানটা অফ করে দিছি। ঠিক আছে? এবার ফ্যান অফ করার ফলে তুমি কি নির্ণয় করতে পারতেছো? অবস্থান বলতে পারছো। ফ্যানটা যখন পুরোপুরিভাবে থেমে যাবে, তুমি বলতে পারো যে কি যে আমাদের এই রুমের ভূমি থেকে এত মিটার উচ্চতায় পূর্বে বা দক্ষিণে এক্স অক্ষ থেকে এত মিটার আসলে ওয়াই অক্ষ থেকে এত মিটার, জেড অক্ষ থেকে এত মিটার দূরত্বে কিভাবে 1 নাম্বার পাখাটাকে পাবে। কিন্তু এই অবস্থায় কি বস্তুর বেগ আছে? বেগ না থাকলে ভরবেগ নির্ণয় করা যাবে না। তার মানে বিজ্ঞানী হাইজেনবার্গ বলতেছে কি যে কোন একটা বস্তুর অবস্থান এবং ভরবেগ একত্রে নির্ণয় করা যাবে না, কিন্তু বিজ্ঞানী বোরের মডেল অনুসারে অবস্থান এবং ভরবেগ একত্রে নির্ণয় করা যাচ্ছে। কেন? আমরা বলছি কি mvr nh/2 পাই। আমি এখান থেকে কণিক ভরবেগের মান পাচ্ছি, আবার at the same time n এর মান দ্বারা কক্ষপথের অবস্থান বলতে পারছি না। তাহলে আমি n এর মান যদি জানি, n এর মান 2 বা 3 এটা যদি জানি, আমি ভরবেগও নির্ণয় করতে পারতেছি, ইলেকট্রনটা কোন অরবিটালে আছে বা কোন অরবিটে আছে সেটাও বলতে পারছি। তার মানে at the same time কি করা যাচ্ছে? অবস্থান ভরবেগ দুটো নির্ণয় করা যাচ্ছে। হাইজেনবার্গ বলছে কি এটা সম্ভব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবের বর্ণালী রেখা কিছু সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, যাকে কি বলা হচ্ছে? জিমের বা স্টার প্রভাব বলা হচ্ছে। দেখেন, এটা যদি কোনো একটা পরমাণুর বর্ণালী হয়,
তাকে যখন আমরা কি রাখবো, চুম্বক ক্ষেত্রের মাঝখানে রাখবো, তখন এই রেখা বর্ণালীগুলো অনেকগুলো কি হয়ে গেল, ছোট ছোট রেখায় বিভক্ত হয়ে গেছে না, বিভক্ত হয়ে গেল। তো আবার সেম বর্ণালীটাকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মাঝে রাখি, সেটাও বিভিন্ন প্যাটার্নে কি যাচ্ছে, অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। তার মানে বর্ণালী রেখাকে যদি আমি কি করি, চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মাঝখানে রাখি, তবে সেগুলো অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে। ওকে, চুম্বক ক্ষেত্র দ্বারা যদি এরকম বিভক্তি ঘটে, তবে সেটাকে আমরা কি বলে থাকি, জিমেন প্রভাব বলি। চুম্বক ক্ষেত্রের দ্বারা যদি এরকম বিভক্তি হয়, তবে তাকে কি বলবো, জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্র দ্বারা যদি বা এরকম বিভক্তি ঘটে, তবে তাকে আমরা কি বলবো, স্টার্ক প্রভাব। কি বলছি, স্টার্ক প্রভাব। এখন বিজ্ঞানী বোর এই জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবের কারণ সম্পর্কে কোনো কিছু, ঠিক আছে, জিমেন প্রভাব বা স্টার্ক প্রভাবটা কেন হচ্ছে, কেন বর্ণালী রেখার বিভক্তি হচ্ছে, এটা সম্পর্কে কোনো তথ্য বোর পরমাণু মডেলে দেওয়া হয়। ক্লিয়ার, বুঝাতে পারলাম স্যার? কোনো সমস্যা? তাহলে আমাদের বোরের মডেলও মায়েদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে যত্ন, ভালোবাসা এবং সন্তানকে সেরাটা দেওয়ার আকাঙ্ক্ষা। সন্তানের পুষ্টি, স্বাস্থ্য কিংবা শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই মায়েরা সিদ্ধান্ত নেন খুব ভেবেচিন্তে। সন্তানের জন্য আপনি যেন সেরাটা তুলে দিতে পারেন, তাই আমরা আপনার পাশে। সেরাটাই মায়ের জন্য, সেরাটাই। দাঁড়িয়েছি, মা বোঝে। চট্টগ্রামের আনোয়ারার মধ্যে মানসম্পন্ন শিক্ষার গ্যারান্টি খুঁজছেন? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কলেজ প্রভাষক, ডিএমসি বুয়েট, সিএমসি চুয়েট, ডিইউসিইউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও পাঠদানে অভিজ্ঞ ছাত্র এবং স্কুল শিক্ষকের সমন্বয়ে আনোয়ারা কোচিং সেন্টার নিয়ে এলো এক ভিন্নধর্মী মানসম্পন্ন কোচিং সেবা। আমাদের বৈশিষ্ট্যগুলো হলো: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়। শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধানের জন্য রয়েছে বিশেষ ডাউট সলভ ক্লাস। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও ফলাফলের হালনাগাদ প্রদান। এই দুর্দান্ত সুযোগ পেতে এবং বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আনোয়ারা কোচিং সেন্টারের সাথে আপনার সন্তানের সাফল্যের সোপান শুরু হোক আজ থেকে। Anuara Koचिং Gare ar jalai Çocuk kode da duş semi şod mishuaye kanabay Şikar poke dire chala Çapno bonamoni Şofutan şeride Utfi kare kare Kobhi kaşik per çoay Dor hay şantay অঙ্কের চোখের ধাঁধা যাব সহজ করে যায় কি জ্ঞানের নতুন যত খুলে দেয় জ্ঞানদায় সাহিত্যের মায়াবী ছন্দে কোলে উতার প্রদান চালু চাই খুলি আনোয়ারা কোচিং সেন্টার
ধরো বিশ্বাস রাখো চেষ্টা করো একদিন তোমার স্বপ্ন সত্যি হবে সম্ভাবনা তোকে তোমার সাথী Amor a coche